২৪ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ভারত মার্কিনীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তৎকালীন হাসিনা সরকারের প্রতি ভারতের টানা অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকায় বিরোধী দলবিহীন নির্বাচনে প্রধানমন্ত্রীও হন হাসিনা। পরে ডামি নির্বাচন হিসেবে খ্যাতি পায় ২৪-এর ভোট। নির্বাচনের পর দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম খুনের প্রতি উদ্বেগ জানায় মার্কিন প্রশাসন। সেই উদ্বেগে ঘি ঢেলে দেয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। বাংলাদেশ সফরে আসেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অব্যাহত সমর্থন দিয়ে যান হাসিনা সরকারের ঘনিষ্ঠ ভারত সরকার। কিন্তু জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনও উঠে পড়ে লাগে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার হরণের বিষয়ে। চাপে পড়ে হাসিনা সরকার। সম্পর্ক দিনে দিনে খারাপ হতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। তৎকালীন স্বৈরাচার সরকার হাসিনা চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষায় দৌড়ঝাঁপ শুরু করেন। ২০২৪-এ রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ঘটনা শেখ হাসিনার ভারত সফর। মোদিপ্রীতিতে মগ্ন হাসিনা জুন মাসেই ২বার ভারত সফরে যান। কোটা আন্দোলনের আগুন সবে জ্বলা শুরু। এরই মধ্যে আশায় গুড়েবালি বহুল প্রতীক্ষিত হাসিনার চীন সফর। $৫০০ কোটি সমপরিমাণ চীনা মুদ্রা ইউয়ানের ঋণ সহায়তা তো বাংলাদেশ পায়নি, বরং তড়িঘড়ি করে ফিরে আসতে হয় একদিন আগে। গুঞ্জন ছড়িয়ে পড়ে হাসিনা সরকারের যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্কেরও ফাটল ধরে। কমপ্লিট শাটডাউনের মধ্যেই ভারাক্রান্ত মনে বিদায় নেন পিটার হাস। শাক দিয়ে মাছ ঢাকতে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ধ্বংসাবশেষ দেখাতে নেয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এরই মধ্যে ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক বিশিষ্টজনেরা। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে হাসিনা সরকারের পতন হলে ভারত সহ গুটি কয়েক দেশ ভিসা সংক্রান্ত বিষয়ে বিধিনিষেধ আরোপ শুরু করে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাদরে স্বাগত জানান চীন, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশ। এছাড়া ১৯৮ জন বিশ্ব নেতা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো পৃষ্ঠা জুড়ে এক বিবৃতিতে ডক্টর ইউনূসকে সমর্থন দেন। এদের মধ্যে নোবেলজয়ী ছিলেন ৯২ জন। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিলে আবারও বাংলাদেশে আসেন ডোনাল্ড লু। তবে এবার ভিন্ন মেজাজে। সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $২০০ মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। ২০২৪ বাংলাদেশের জন্য ইতিহাস তৈরির বছর। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে তিনি রীতিমতো চমক দেখান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করে সবাইকে চমক দেন। এবছর বেশ কিছু শীর্ষ নেতা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সাথে সাক্ষাৎ করতে আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। হাসিনার আমলে প্রতিশ্রুত শক্তিশালী বন্ধুত্ব হয়ে পড়ে দুর্বল। সেই টানাপোড়েন থেকে দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়। কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীরা হামলা চালায় ও বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে গত ৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সফরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা গতি পায়। আরাকান আর্মি নাকি জান্তা সরকার? আরেক প্রতিবেশী মিয়ানমারের ঘরোয়া কোন্দলের কোন পক্ষের সমর্থনে থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, বিশেষ করে আরাকান আর্মি যখন বেশিরভাগ এলাকা দখল করে ফেলেছে। কূটনৈতিক চালে এ বছরটায় নিজেকে স্বরূপ উপস্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বছরের শেষে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। এবছর ডামি নির্বাচন, সরকার পতন, অন্তর্বর্তী সরকার সহ নানা ইস্যুতে কূটনৈতিক দৌড়ঝাঁপে আন্তর্জাতিক অঙ্গনের ফ্রন্ট পেজে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। হাসিনা শাহী আমল শেষে বৈদেশিক সহায়তা বৃদ্ধি প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিশ্ববাসী। সব মিলিয়ে কূটনীতিতে বাকবদলের বছর হিসেবে পরিগণিত হতে যাচ্ছে ২০২৪। কূটনীতিতে স্বপ্ন দেখাচ্ছে নতুন এক বৈষম্যহীন বাংলাদেশে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।